ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এই সেক্টরে সাকসেস হতে পারে না শুধুমাত্র এই কারণে যে তারা ওই যে একটা যে মিনিমাম সময়টা আসলে তারা দিতে পারে না, এটা হচ্ছে একটা বড় কারণ। যত ফ্রিল্যান্সার আছে যারা কাজ করে রেগুলার যে কোনো জায়গায়, সেটা আমাদের এখানে স্টুডেন্ট হোক বা বাইরের কেউ হোক, জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই কীরকম সময় দিতে হবে বা কী করতে হবে, তাহলে তাদের থেকে জানতে পারবেন যে মার্কেট প্লেসে যাওয়ার কয়দিন পরে হাল ছেড়ে দিতে হবে, নাকি এখানে অনেক কিছু শেখার আছে, জানার আছে, না এটা আর একটু টাইম দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করে দিই। ওকে, তো ভয়েস ক্লিয়ার আছে তো নাকি? ওকে, ঠিক আছে ভাই। তো আমাদের হচ্ছে আজকে থেকে এসইওর ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো এসইও অনেকগুলো ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস। আমরা একদম এসইওটা বেসিক থেকেই সব বোঝার চেষ্টা করবো, প্লাস এসইওর যা যা টুলস আছে সেগুলো আমরা আস্তে আস্তে সব জানতে পারবো। তো বেসিক্যালি আপনাদের তো ওয়ার্ডপ্রেসের ক্লাস হয়ে গেছে, তো ওয়ার্ডপ্রেসের যে ক্লাসগুলো করছেন বেসিক্যালি ওইগুলো এসইওর ক্লাসের সাথে ইনক্লুডেড। তার কারণ আপনারা ওয়ার্ডপ্রেসের যা যা দেখে আসছেন ওইগুলো যদি না দেখেন তাহলে আপনারা এসইও কিছুই বুঝতে পারবেন না, সামনে যে ক্লাসগুলো আসবে বা আগামাথা আপনার কিছুই মাথায় ঢুকবে না। তো ওয়ার্ডপ্রেসের যে ক্লাসগুলো করছেন বেসিক্যালি সেই ক্লাসগুলো কি এসইওর ভিতরে বলতে পারেন যে ইনক্লুডেড কিছু ক্লাস, পাশাপাশি এসইওর যে ক্লাসগুলো সেগুলো তখন আলাদাভাবে হবেই। বুঝতে পারছেন আমরা সবাই? কারণ আপনি যদি এসইও শিখতে চান তাহলে এমনি বাধ্যতামূলকভাবে ওয়ার্ডপ্রেস আপনার এমনি শেখা লাগবে। আপনি ওয়ার্ডপ্রেস শেখা ছাড়া এসইও শিখতে পারবেন না। আপনি যদি কোনো জায়গা থেকে শুধু এসইও শিখতে যান তারপর আপনাকে আগে ওয়ার্ডপ্রেস শিখতে হবে, নাহলে আপনি এসইও কখনো শিখতে পারবেন না। তো যেহেতু আপনাদের ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, আমি জানি না কতটুকু আপনারা শিখতে পারছেন। আর ওয়ার্ডপ্রেসের মোটামুটি আপনাদের কোর্স অনেক লম্বা ছিল, প্রায় প্রতিটা ক্লাস মেবি আমি যতটুকু জানি 2 ঘন্টার মতো করে ক্লাস হয়েছে। তো যতটুকু দরকার ততটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এসইওর কাজগুলো শুরু করি। তো আপনাদের কি কারো ধারণা আছে এসইও সম্পর্কে, যে এসইও কি বা এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? যতটুকু জানেন ততটুকুই বলেন, সমস্যা নেই। জি, বুঝতে পারছি, এটা জানলো এনাফ। আমরা যেটা এর আগে শিখছিলাম মার্কেট প্লেসে যাওয়ার আগে, সেটা ছিল হচ্ছে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর সেটা কিরকম হয়, কিভাবে, সেগুলো আপনারা মোটামুটি সবই ডিটেলস জানেন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসইও বা যেটাকে বলে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ ধরেন আমরা যখন এখানে সার্চ করি যে কোনো ধরনের কিওয়ার্ড বা যা কি আপনি সার্চ করেন না কেন, স্পেসিফিক কোনো কিওয়ার্ডের দরকার নেই, আপনি গুগলে যেটাই লিখে সার্চ করেন না কেন, নর্মালি তো কিছু কিছু কিওয়ার্ড আমাদের এরকম অ্যাড শো করবে। তো এগুলো আসছে কিসের মাধ্যমে? এগুলো আসছে হচ্ছে এসইএম এর মাধ্যমে। অর্থাৎ এই যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসইএম এর মাধ্যমে এই রেজাল্ট এখানে আসছে। বাট এরপর নিচে যে রেজাল্টগুলো আছে, যেমন এই যে ধরেন mailchimp.com, তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি আরো নিচে আসেন দেখতে পাবেন এই যে investopedia.com, fiverr.com, neilpatel.com, তারপর হচ্ছে এই যে 99design.com বা blog.hubspot.com, যতগুলো আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট, এই প্রত্যেকটি রেজাল্ট এখানে র্যাঙ্ক আসছে কিসের মাধ্যমে? এসইও এর মাধ্যমে র্যাঙ্ক আসছে, যেটাকে বলা হয় কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ গুগলে কয়ভাবে র্যাঙ্ক আসা যায়? 2 ভাবে র্যাঙ্কে আসা যায়। একটা হচ্ছে কিভাবে গুগলকে পে করে, অর্থাৎ আপনার ওয়েবসাইট র্যাঙ্কে থাকবে, তার বিনিময়ে গুগলকে কি করতে হবে? পে করতে হবে। বাট এই যে নিচের যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে এরা গুগলকে 1 টাকাও পে করতেছে না, কোনো ধরনের পেমেন্ট ছাড়াই তারা কি করতেছে? তারা তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসছে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি একটু শুরুতে দেখাই। ওকে, এক সেকেন্ড, সরি, এখানে একটু খেয়াল করেন। এই যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি mailchimp.com এর, এদের মান্থলি ট্রাফিক প্রায় 9,74,100, অর্থাৎ প্রতি মাসে তারা শুধুমাত্র এই কিওয়ার্ড থেকে এই ওয়েবসাইটে হচ্ছে প্রায় আপনার 9,74,100টার মতো ট্রাফিক পাচ্ছে। এখন আপনি চিন্তা করেন, মানে এক কথায় ক্লিক পাচ্ছে 9,74,100টা ক্লিক যদি প্রতি মাসে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে আনতে চাই তাহলে তো অ্যাটলিস্ট 10 লাখ টাকা খরচ করতে হবে নাকি? হ্যাঁ, এক্সটেনশনের মাধ্যমে দেখছি, এটা আমি একটু পরে দেখাচ্ছি এক্সটেনশনটা। ঠিক আছে, এটা আপনাদের আসবে না, এটা শুধুমাত্র আমার এখানে আসতেছে। এটা কোন এক্সটেনশন স্কুল আসবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা প্রত্যেকটা সামনে আছে, যতগুলো এখানে রেজাল্ট আসবে প্রত্যেকটা সামনে এখানে মাউস রাখলে আপনি দেখতে পাবেন এস্টিমেট ট্রাফিক কত এই ওয়েবসাইটের। ওকে, ওভারঅল সব ডিটেইলস দেখতে পাবেন। তো এই যে ট্রাফিকগুলো আসতেছে বা এই যে ভিজিটরসগুলো আসতেছে, এই ভিজিটরসগুলো যদি আপনি হচ্ছে এসইএম এর মাধ্যমে আনতে চাইতেন তাহলে মাস্ট বি আপনাকে কি করতে হতো? প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট পে করা লাগতেছে।
বাট যেহেতু এরা হচ্ছে এসইও করে র্যাঙ্কে আসছে, যার কারণে এদের কি গুগলকে এদের কোনো পে করতে হচ্ছে না বা এদের কোনো পেমেন্ট করার কোনো দরকার হচ্ছে না। তো এই জন্যই যত ওয়েবসাইট আছে তারা চায় কি যে তাদের ওয়েবসাইট থেকে তারা এসইও করে র্যাঙ্কে নিয়ে আসবে, যাতে করে তাদের এই বিজ্ঞাপনগুলো দেওয়ার দরকার না হয়, অর্থাৎ বিজ্ঞাপনের পিছনে যাতে তাদের কোনো টাকা খরচ করতে না হয়। নর্মালি যেন মানুষদেরকে তারা এমনি তাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে দেখাতে পারে আর সেখান থেকে যাতে ক্লিক করে মানুষ তাদের ওয়েবসাইটে যেতে পারে। তো এই যে ওয়েবসাইটটাকে কোনো ধরনের গুগলকে পেমেন্ট করা ছাড়া র্যাঙ্কে নিয়ে আসার যে ওয়েটা, সেটাকে মূলত বলা হয় কি এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন না সবাই? ওকে, এখন এই যে র্যাঙ্কটা করছে, এই যে পেমেন্টের মাধ্যমে বা এসএম এর মাধ্যমে যেটা র্যাঙ্ক করছে, এটা আমরা জানি যে এটা মোটামুটি 1-2 ঘন্টার একটা কাজ, যে আপনি আধা ঘন্টা বসে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, দেন আপনি আধা ঘন্টা বসে একটা অ্যাড রেডি করে রান করে দিলেন, তারপর 1 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ টোটাল 1 থেকে 2 ঘন্টার মতো একটা কাজ। তারপর আমরা দেখতে পাবো যে এই বিজ্ঞাপনটা কোন একটা কিওয়ার্ড একটা র্যাঙ্কে চলে আসছে। বাট এই যে এসইও করে যেটা র্যাঙ্কে আসছে, এটা কিন্তু 1-2 ঘন্টার কোনো কাজ না। এসইও এর কাজগুলো হচ্ছে খুব লং টার্ম প্রসেসের কাজ হয়, আর এসইওর ভিতরে অনেকগুলো কাজ ইনক্লুড থাকে। একটা এসইও প্রজেক্ট 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের হতে পারে, সেটা ডিপেন্ড করে কিওয়ার্ডের ডিফিকাল্টির উপরে। অর্থাৎ এসইও কোনো এরকম কাজ না যে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে দিচ্ছেন ব্যাস হয়ে গেছে, এরকম কোনো কাজ এসইওর কাজ না। এসইও হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এই কাজটা যতদিন ওয়েবসাইট থাকবে ততদিন এই কাজটা রেগুলার বেসিসে করে যেতে হয়। যেহেতু অনেকগুলো ধাপ আছে বা অনেক ধরনের কাজ আছে, কিছু কিছু কাজ করতে হয় পুরো লাইফে একবার, কিছু কাজ করতে হয় প্রতি মাসে একবার, কিছু কাজ করতে হয় 6 মাসে একবার, কিছু কাজ করতে হয় কি বছরে একবার, আবার কিছু কিছু কাজ আছে যেগুলো প্রতিদিন করতে হয়, অর্থাৎ এই কাজগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো মার্কেট প্লেসে যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে এই যে ভাঙা ভাঙা যে কাজগুলো, সাপোজ ধরেন কিছু কাজ আছে যেগুলো প্রতিদিন করতে হয়, ওকে, তো সেক্ষেত্রে ধরেন সে আপনাকে মান্থলি বেসিস রেখে দিল যে যেহেতু প্রতিদিন করতে হয় তুমি প্রতিদিন আমার এই কাজগুলো করে দিবা। আবার ধরেন কোনো কাজ সাপোজ মাসে একবার করতে হয়, তাহলে সে আপনাকে হয়তো মাসে একবার নক করবে তার এই কাজটার জন্য, বা ধরেন কাজটা বছর একবার করতে হয়, তাহলে হয়তো বছর একবার সে আপনাকে কাজটার জন্য নক করবে। অর্থাৎ বিভিন্ন টাইপের আলাদা আলাদা কাজের জন্য সে কি করবে, আপনাকে নক করবে। কারণ মার্কেট প্লেসের যে এসইওর কাজগুলো হয়, সেই কাজগুলো বেসিক্যালি সম্পূর্ণ কাজ একজন ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করানো হয় না, তাদেরকে দিয়ে ছোট ছোট টাইপের কাজগুলো করানো হয়। দেন এই ছোট ছোট কাজগুলো করতে করতে একটা কমপ্লিট এসইও আস্তে আস্তে একবার হয়ে যায়। সেটা আপনারা যখন এই এসইও ক্লাসগুলো সব করবেন তখন আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এই কাজগুলো কি কি। আর আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো যে এগুলো হচ্ছে প্রসেস আর এগুলো হচ্ছে স্টেপ। বুঝতে পারছেন আমরা সবাই? জি ভাই। ওকে, তো মনে করেন এসইও তে সাপোজ ধরেন 20 ধরনের কাজ আছে, তো আপনার যদি 20 ধরনের কাজই জানা থাকে, তাহলে কেউ যদি আপনাকে এই 20টার মধ্যে যে কোনো এক ধরনের কাজ করতে বলে আপনি করতে পারবেন, যে কোনো 5টা করতে বললে আপনি করতে পারবেন, যে কোনো 20টা করতে বললে আপনি 20টাই কি করতে পারবেন, কারণ যেহেতু আপনার সবগুলো কাজ জানা আছে। সো আমরা একদম শুরু থেকে সবগুলো কাজই দেখবো শেষ পর্যন্ত, প্লাস যাদের টুলস আছে সেই টুলসগুলো আমি আপনাদেরকে দেখাবো, অনেক ডিটেলসই দেখাবো, সমস্যা নেই। তারপর তাহলে আপনি টুলসগুলো মোটামুটি ইউজ করতে পারবেন। আর এসইও বেসিক্যালি টুলস যা আছে এগুলো ঘুরে ফিরে সব একইভাবে কাজ করে, হয়তো একটু ফিচারগুলো আলাদা হয় বা লুক আলাদা হয় বা অপশনগুলো আলাদা হয়, কিন্তু প্রত্যেকটা টুলস কাজ করে অনেকটা সেম ভাবে। ওকে, তো যাই হোক এবার আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে আপনাকে জানতে হবে যে ফ্যাক্টরগুলো কি কি, মানে একটা জিনিস যে র্যাঙ্কে আসবে সেটা শুধু কিসের উপরে বেস করে র্যাঙ্কে আসে। তো এখানে প্রথমে আমাদের একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে আমরা সবাই নর্মালি বলি, যেমন আমি নিজেও বলি এটা, কারণ আমাদের বলতে বলতে আমাদের মুখে এটা চলে আসছে। সেটা হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট র্যাঙ্ক করে এসইও এর মাধ্যমে। বেসিক্যালি এসইও এর মাধ্যমে কখনো কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না। আমি আবারও বলতেছি, এসইও এর মাধ্যমে কখনো কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না। আমি এখানে কি লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, এখানে র্যাঙ্কে থাকা ওয়েবসাইটের নাম হচ্ছে কি mailchimp.com। ওকে, র্যাঙ্কে থাকা ওয়েবসাইটের নাম হচ্ছে mailchimp.com। আমি যদি হচ্ছে এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 লিখে সার্চ করি, তাহলে কি সেম ওয়েবসাইট র্যাঙ্কে থাকবে নাকি এবার ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়েছে কি হয় নাই? অবশ্যই কি আমাদের সেই রেজাল্ট চেঞ্জ হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যদি এরকম হইতো যে ওয়েবসাইট র্যাঙ্ক করে, তার মানে কি আপনি জালে কেন, এক্স্যাক্টলি আপনি জালে কি সার্চ করেন না কেন, সেম ওয়েবসাইটই বারবার র্যাঙ্কে আসবে। তো বেসিক্যালি ওয়েবসাইট র্যাঙ্কে আসে না, সব কিওয়ার্ডে ওয়েবসাইট র্যাঙ্কে আসে না, এক বা একাধিক কিওয়ার্ডে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসতে পারে। বাট তারপর এটা বললে মনে হবে যে ওয়েবসাইট র্যাঙ্কে আসে। আমরা তো জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হই, যারা বুঝতে পারতেছে না তারপর আমরা প্র্যাকটিক্যালি আস্তে আস্তে জিনিসগুলোতে যাবো, আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আমরা আগে একটা ওয়েবসাইটে যাব, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা ব্লগ সাইট, ধরেন এখানে ল্যাপটপ নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেলস বা ব্লগ লেখা হচ্ছে। ওকে, তো আমরা সাপোজ হচ্ছে এখানে একটা ওপেন করি, এক সেকেন্ড। ওকে, দেখেন ধরেন আমরা এই পোস্টটা আমরা ওপেন করলাম। এখন আমি সাপোজ ধরেন এখানে এইচপি এলিটবুক এইটা আমি লিখে গুগলে সার্চ করব, আমরা দেখবো যে এই ওয়েবসাইটে র্যাঙ্কে আছে কিনা। প্রথম যে পোস্টটা ছিল আমরা সেটা চেক করতেছি। ওকে, তো
তো এটা খোঁজার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমরা যদি কন্ট্রোল এফ প্রেস করি তাহলে যেখানে যে সার্চের অপশনটা চলে আসবে। এবার যদি আমি এখানে ওয়েবসাইটটার নাম লেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটু লেখার পর আমরা কোনো জায়গায় পাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো নাম্বার আসে না, তার মানে এই পেজে ওটা র্যাঙ্ক করা নাই। তা আমি কি করলাম, আমি এটাকে চেঞ্জ করে আমি একটু এখানে আসি। আর এবার হচ্ছে পুরো যে টাইটেলটা, এই যে পুরো টাইটেলটা, এই পুরো টাইটেলটা একটু আমি কপি করে নিচ্ছি। কপি করে দেন হচ্ছে আমি এখানে পুরো টাইটেলটা এখন সার্চ করি। ওকে, আচ্ছা সরি, বেশি চলে আসছে, একটু মিস্টেক হয়েছে আমাদের কপি করাতে, নিচে লেখাগুলো চলে আসছে। ওকে, এখন ঠিক আছে। ওকে, তো আমরা আবার সেম হচ্ছে এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবো এখন। এই যে অলরেডি পেয়ে গেছি, দেখেন এই যে এই ওয়েবসাইটটা আমরা যেটা সার্চ করতেছিলাম, এই যে এই ওয়েবসাইটটা আপনি এখানে নামও দেখতে পাচ্ছেন, ডোমেনের নাম। তো এই ওয়েবসাইটটা কি হয়েছে, এখানে র্যাঙ্কে চলে আসছে। এখন এটা কত নম্বরে আসছে আমরা একটু চেক করি, এক সেকেন্ড। এখানে তো এগুলো তো কাউন্ট করা যাবে না, এখান থেকে শুরু 1 নাম্বার, দেন হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, দেন হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 নাম্বার, অর্থাৎ প্রথম পেজে আছে কিন্তু 10 নাম্বার পজিশনে আছে। তো এখন কত হচ্ছে যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আছে নাকি নাই, তাহলে আপনাদের অ্যান্সার কি হবে, র্যাঙ্কে আছে নাকি নাই বলেন? ওকে, আপনাদের অ্যান্সার নাই ভাইয়া? অবশ্যই আছে। আমরা তো এই যে প্রথম পেজে খুঁজে পাইছি না, প্রথম পেজে কত রেজাল্ট থাকে, 10টা রেজাল্ট থাকে, তো 10টা রেজাল্টের ভিতরে তো আমরা খুঁজে পাইছি, তার মানে কি এটা র্যাঙ্কে আছে, অর্থাৎ এটা একদম প্রথম পেজে আছে, 10 নম্বরের ভিতরে আছে, তার মানে এই যে ওয়েবসাইটটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি এখানে র্যাঙ্কে আছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের প্রথম যে পোস্ট ছিল সেই পোস্টটা। এবার আমি অন্য একটা পোস্টের টাইটেল লিখে একটু সার্চ করবো। সাপোজ ধরেন আমি এইটা লিখে একটু সার্চ করি যে ডেল ল্যাটিটিউড 5420 ল্যাপটপ। ওকে, তো এইটার যদি হচ্ছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি হচ্ছে আমি এখান থেকে কপি করি, আর কপি করার পর আমরা একটু হচ্ছে এখানে সার্চ করবো। ওকে, সেম লিখে সার্চ করলাম, আবার আমরা কন্ট্রোল এফ দিয়ে দেখি এখানে আছে কিনা। এই যে দেখেন এখানেও পাওয়া গেছে, বাট এটা কিন্তু প্রথম পেজে পাওয়া যায় না, অনেক নিচে পাওয়া গেছে। এই যে এখানে আপনি এই বারটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক নিচে পাওয়া গেছে, হয়তো এটা 5 নাম্বার বা 6 নাম্বার বা 7 নাম্বার পেজে আছে, কারণ এখানে আমরা অনেকভাবে সেট করেছি, আমরা এখানে টোটাল 100টা রেজাল্ট আসে, তো ওইটা হয়তো বা 50, 60 বা 70 নাম্বারে আছে। তাহলে কি দুইটা যে পোস্ট আমরা লিখে সার্চ করলাম, দুইটা পোস্ট কি সেম জায়গায় র্যাঙ্ক করছে নাকি আলাদা আলাদা জায়গায় র্যাঙ্ক করছে? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন সবাই? দুইটা পোস্ট কি সেম জায়গাতে র্যাঙ্ক করতেছে নাকি আলাদা আলাদা জায়গাতে র্যাঙ্ক করতেছে? এখন দুইটা পোস্টই তো সেম ওয়েবসাইটটা চেঞ্জ হচ্ছে না, বাট এই ওয়েবসাইটের কি আলাদা আলাদা কন্টেন্ট। তো বেসিক্যালি মেইন বিষয়টা হচ্ছে যে কখনো কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে হচ্ছে ওই ওয়েবসাইটের ভিতরে থাকা কোনো পোস্ট, ওই থাকা কোনো প্রোডাক্ট, অথবা ওই ওয়েবসাইটের ভিতরে থাকা কোনো একটা পেজ। যেমন ধরেন আমরা যখন প্রথম পোস্টটা লিখে সার্চ করছিলাম, এখানে খেয়াল করেন এই যে আমরা যখন এটা টাইটেল লিখে সার্চ করছি তখন আমরা এটাকে প্রথম পেজে পাচ্ছিলাম। প্রথম পেজে কেন পাচ্ছিলাম, কারণ এটাকে এসইও করা হয়েছে, এই পোস্টটাকে এসইও করা হয়েছে, যার কারণে এই পোস্টটা প্রথম পেজে আছে। বাট এরপরে যেগুলো আছে বা এগুলো আছে, এগুলো কিন্তু আমরা প্রথম পেজে পাইনি, 6 নাম্বার বা 7 নাম্বার বা 8 নাম্বার পেজে পাচ্ছি। কেন পাচ্ছি, তার কারণ হচ্ছে এগুলোকে এখনো ওইভাবে এসইও করা হয়নি। তো এই পোস্টটাকে যেভাবে এসইও করা হয়েছে, বাকি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকেও যদি ঠিক সেম ভাবে এসইও করা হয়, তখন কি হবে, তখন হচ্ছে সবগুলো পোস্টই কি র্যাঙ্কে চলে আসবে। তখন যে কোনো কিছু লিখে সার্চ করলে বা যে কোনো রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করলে কি হবে, এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কে পাওয়া যাবে। তার মানে একটা ওয়েবসাইটে যদি 100টা পোস্ট থাকে বা 100টা পেজ থাকে, তাহলে কি সবগুলোই র্যাঙ্কে আসবে না, সবগুলোকে একটা একটা করে আনতে হবে। অর্থাৎ এমন কোনো কথা নেই যে আপনি একটাকে র্যাঙ্কে আনলে সবগুলো র্যাঙ্কে চলে আসবে, বিষয়টা এরকম না। যেমন ধরেন আপনাদের যে মার্কেট প্লেসে গিগ আছে, আপনারা 5টা বা 7টা গিগ বানাইছেন, আপনার যদি একটা গিগ র্যাঙ্কে আসে, তাহলে কি সবগুলো গিগ র্যাঙ্কে আসবে নাকি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে র্যাঙ্ক করাতে হবে? আলাদা ভাবে। তো এই যে এসইও, ওয়েবসাইট এসইও যে বিষয়টা, সেটা আপনার ওয়েবসাইটে যদি 100টা পোস্ট থাকে, 100টা পোস্টকে আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করাতে হবে। আপনার ওয়েবসাইটে যদি 20টা পেজ থাকে, 20টা পেজকে আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করাতে হবে। আপনার ওয়েবসাইটে যদি 500টা প্রোডাক্ট থাকে, তাহলে সেই 500টা প্রোডাক্টকেও কি করতে হবে, আলাদা আলাদাভাবে র্যাঙ্ক করাতে হবে। বাট প্রত্যেকটা জিনিসই র্যাঙ্ক করার যে প্রসেস বা যে প্রসিডিউর বা যে সিস্টেম, সেগুলো কি একদমই সেম। অর্থাৎ আপনি যদি জানেন যে একটা প্রোডাক্টকে কিভাবে র্যাঙ্ক করাতে হবে, অথবা একটা পেজকে কিভাবে র্যাঙ্ক করাতে হবে, অথবা একটা পোস্টকে কিভাবে র্যাঙ্ক করাতে হবে, তাহলে আপনি যে কোনো পেজ, যে কোনো প্রোডাক্ট আপনি কি করতে পারবেন, আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তো এই জন্য আমাদেরকে জাস্ট জানতে হবে যে র্যাঙ্কে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে আর সেই কাজগুলো কিভাবে করতে হবে। বুঝতে পারছি আমরা?
তো যেহেতু কাজটা হচ্ছে সার্চ ইঞ্জিন রিলেটেড, তো স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারতেছি যে এখানে কিওয়ার্ডের একটা খেলা আছে। অর্থাৎ আমরা খেয়াল করে দেখবেন এখানে যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করা হয় তখন কিন্তু ওই কিওয়ার্ডগুলো হেডলাইনে থাকে, ডেসক্রিপশনে থাকে, এই যেখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। তো এটা এমনি এমনি থাকে না, এগুলোকে রাখা হয়েছে। ওকে, তো অনেকগুলো এরকম বিষয় আছে যে জিনিসগুলো সম্পর্কে কি আমাদেরকে এখানে জানতে হবে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এ যেরকম আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দেখছিলাম, তো এই এসইওর জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ দেখতে হবে। আর এই কিওয়ার্ড রিসার্চটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আপনি যেরকম কিওয়ার্ড রিসার্চ করছেন, এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু ওইরকম হবে না। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি যা যা দেখবো সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখবো। ওকে, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে ওকে আমরা দেখবো হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ দেখবো, আর হচ্ছে কি আমরা কম্পিটিটর অ্যানালাইসিস দেখবো। এই দুইটা জিনিস টপিক হচ্ছে আমরা আজকে দেখবো। তারপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো জিনিস দেখবো। তো এরপরে কি আছে, এরপরে কি হবে সেটা ভাবার কোনো দরকার নেই। আপাতত জাস্ট এই দুইটা টপিক আজকে বোঝার চেষ্টা করেন যে এসইওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব আর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করব। এখন কম্পিটিটর অ্যানালাইসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে প্রথম পেজে আনতে চান, তাহলে ওই প্রথম পেজে যারা আছে তারাই হচ্ছে আপনার কম্পিটিটর। তো তাদেরকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে, দেন অ্যানালাইসিস করে তারপর আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেটা আমরা ইউজ করব না। কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক টুলস আছে। তো সবচেয়ে যেটা বর্তমানে বেশি কার্যকরী ফ্রি টুলসের ভিতরে সেটা হচ্ছে কিওয়ার্ড রিভেইলার। ওকে, আপনারা যদি গুগলে সার্চ করেন কিওয়ার্ড রিভেইলার, তাহলে আপনারা এই যে এখানে পেয়ে যাবেন কিওয়ার্ড রিভেইলার লিখে সার্চ করলে। তারপর একদম প্রথমে যে অপশনটা পাবেন সেটাই ক্লিক করবেন, অথবা লগ ইনেও ক্লিক করতে পারেন। তো এখানে আপনাকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, খুবই সিম্পল। জাস্ট হচ্ছে আপনার এই যে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট খোলা আছে, ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আর কিছু লাগে না। তো আমি জাস্ট এখান থেকে লগ ইন করতেছি। তো এই যে টুলসটা আছে, এই টুলসটা হচ্ছে কি বেসিক্যালি আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ইউজ করবো, কারণ এটা খুবই ভালো, অনেক বেশি ইনফরমেশন দেয় এটা আমাদেরকে। ওকে, তো এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কিওয়ার্ড টাইপ করতে হবে। তো যে কোনো একটা কিওয়ার্ড বলেন আমাকে, যেটা নিয়ে আমি রিসার্চ করে দেখতে পারি। যেটা মাথায় আসতেছে ওইটাই বলেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। যদি এগুলো একটু স্ট্রং কিওয়ার্ড হয়ে যাবে তারপর আমরা যাচ্ছি। আমরা একটা কাজ করি, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ কথাটার সাথে অ্যাড করে দিই, একটু বুঝতে সুবিধা হবে কম্পিটিশনের জিনিসগুলো। ওকে, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এটা হচ্ছে ধরেন আমাদের কিওয়ার্ড। যে আমরা চাচ্ছি যে কেউ যদি গুগলে আসার পর ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ এটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে থাকা কোনো পেজ বা কোনো পোস্ট যাতে কি হয়, এই জায়গাতে যেন র্যাঙ্কে চলে আসে। এটাই হচ্ছে কি বেসিক্যালি আমাদের মেইন টার্গেট এখানে। ওকে, তো আমরা দেখি এবার দেখেন। এরপর আমরা কি করবো, এখান থেকে আমরা অল সিলেক্ট করব, আর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা দিব হচ্ছে ইংলিশ। নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ ইউজ করা হয়, বা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে আপনি সেটাও সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করব, তারপর আপনি এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করলে বেসিক্যালি কিওয়ার্ড প্ল্যানারে যেরকম রেজাল্ট আসে ওইরকম কিছু রেজাল্ট আমরা এখানে প্রথমে দেখতে পাবো, তারপর আরো রেজাল্ট আমরা পাবো সামনে। আস্তে আস্তে আমরা দেখি একটা একটা করে। তো এখানে খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এইটার সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। সামনে আরো 48 মানে 48টা কিওয়ার্ড এখানে আছে। আপনারা এখানে ক্লিক করে কলাম বাড়ায় নিতে পারবেন, তাহলে বাকি কিওয়ার্ডগুলো আপনি এখানে দেখতে পাবেন, সবগুলো কিওয়ার্ডই চলে আসবে। তো এইগুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের সাথে রিলেটেড কিছু কিওয়ার্ড, যেগুলো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। এরপর এখানে সামনে দেওয়া আছে কি সার্চ ভলিউম। তো আমি শুরুতেই বলে রাখি, এসইএম এর সার্চ ভলিউম আর এসইও সার্চ ভলিউমের ভিতরে আকাশ পাতাল ব্যবধান থাকে। অর্থাৎ এখানে আপনি সার্চ ভলিউম দেখে এটাকে মেজারমেন্ট করবেন না। সার্চ ভলিউম যদি 0 না হয় তাহলে যে কোনো কিওয়ার্ড নেওয়া যাবে। অর্থাৎ সার্চ ভলিউম যদি 10ও হয়, 20ও হয়, 30ও হয়, 50ও হয়, 500 হয়, 600 হয়, তারপরে নেওয়া যাবে। কিন্তু সার্চ ভলিউম 0 হলে শুধুমাত্র নেওয়া যাবে না। এছাড়া সার্চ ভলিউম যতই হোক না কেন, এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি সেই সার্চ ভলিউমটাকে আমরা সিলেক্ট করতে পারবো। বাট তারপরে সার্চ ভলিউম যদি একটু বেশি থাকে তাহলে কি সেক্ষেত্রে আমাদের জন্য ভালো। এরপর সিপিসি আর পিপিসি দিকে আপাতত তাকানোর কোনো দরকার নেই। ওকে, এটার সাথে হচ্ছে যদি আপনি কোনো অ্যাডসেন্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দরকার আছে। ওটা যখন অ্যাডসেন্সের ক্লাস হবে তখন আমি আপনাদেরকে এটা ডিটেলসে বলবো। বাট কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপাতত সিপিসি বা পিপিসির আপনার কোনো দরকার নেই। এরপর আপনি খেয়াল করবেন হচ্ছে এখানে ডিফিকাল্টি।
তো একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে আছে 31, এখানে আছে 32, এখানে আছে 30, এখানে আছে 38। তো এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই মার্কটা দেখা বেসিক্যালি 100 এর ভিতরে। ধরেন যদি কোনো কিওয়ার্ডে থাকে 100তে এটা 80 আছে, তার মানে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, সো ওই কিওয়ার্ডটা সিলেক্ট করা উচিত হবে না। তো এখানে যেহেতু 31 আছে, তার মানে বলতে পারি যে এই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করাটা কি তুলনামূলক ইজি। তো যেগুলোতে আপনারা যে সার্চের বাটন দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইগুলোতে ক্লিক করেন তাহলে এগুলোর ডিফিকাল্টি কত সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণ টাইম নেবে, হয়তো 1-2 মিনিট ম্যাক্সিমাম টাইম নিতে পারে। নিলে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কত সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা বেসিক্যালি কিওয়ার্ড সিলেক্ট করার সময় যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে সেটার সার্চগুলো মোটামুটি ঠিক আছে কিনা, আর সেটার যে ডিফিকাল্টি সেই ডিফিকাল্টিটা কম কিনা। তো প্রথম অবস্থায় আমরা চেষ্টা করব সবসময় ডিফিকাল্টিটা 30 বা তার আশেপাশে রাখার জন্য। সবচেয়ে ভালো যদি আপনি 30 এর নিচে নিতে পারেন, আর যদি কিওয়ার্ডের ডিফিকাল্টিটা 25 এর নিচে হয় তাহলে আরো ভালো। যেমন এটা কত 32, তো আমরা আরেকটা একটু খোঁজার চেষ্টা করি একটু কম কিওয়ার্ড হলে। এই যে এখানে একটা দেখেন 28, এই যে 30 যেগুলো এগুলো কিন্তু অরেঞ্জ কালার, মানে একটু বেশি ডিফিকাল্ট। যদি 50 এর উপরে চলে যায় তাহলে আবার লাল হয়ে যায়। কিন্তু এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি 28, অর্থাৎ এটার যে ডিফিকাল্টি সেই ডিফিকাল্টিটা কি অনেক বেশি কম। আমরা যদি আরো একটা দেখতে চাই, সাপোজ ধরুন অনলাইন অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ, এইটার একটু ডিফিকাল্টিসটা আমরা দেখি। তো আগে আমরা কি করবো, এভাবে ডিফিকাল্টিস দেখবো আর হচ্ছে সার্চ ভলিউম দেখবো, আর তারপর এখানে কাজ শেষ নেই। এরপর আরো অনেক ডাটা আছে, আরো অনেক ইনফরমেশন আছে, ওগুলো সব আমাদের হচ্ছে দেখতে হবে। তো পুরো রিপোর্টটা আমাদের কাছে আসুক, তারপর আমরা ডিটেইলসে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। ওকে, এখানে সিপিসি হবে, এটা মানে আর্নিং যেটা হবে আপনার। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাকশন সম্পর্কে কি আপনার আইডিয়া আছে মোটামুটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এই যেমন ধরেন এই কিওয়ার্ডটার সিপিসি দেওয়া আছে 0.51। তো ধরেন আপনি যদি চান যে আপনার অ্যাডসেন্সে অর্গানিকভাবে ট্রাফিক আসুক অ্যাডসেন্স ওয়েবসাইটের জন্য, তো আপনি ধরেন এই কিওয়ার্ডের উপর আপনার সাইটটাকে র্যাঙ্কে নিলেন, যে কেউ যদি এই কিওয়ার্ড দেখে সার্চ করে তাহলে যাতে আমরা ওয়েবসাইটে র্যাঙ্কে যাই। তো ধরেন এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে বা আপনার ধরেন যারা আপনার এখানে দিচ্ছে কি বলে, যারা অ্যাডভার্টাইজিংটা আপনার এখানে শো করতেছে, সাপোজ ডিসপ্লে অ্যাডটাই তো এখানে শো করবে। তো ধরেন যেই ভদ্রলোকের ডিসপ্লে অ্যাড বর্তমানে আপনার ওয়েবসাইটে শো করতেছে, সে যদি তার অ্যাড গ্রুপে বা ওই কিওয়ার্ডের সাথে যদি এই কিওয়ার্ডটা যদি থাকে, ওখানে যদি এই কিওয়ার্ডটা যদি ইনক্লুড থাকে, তাহলে ওই ব্যক্তি যদি আপনার ওই বিজ্ঞাপনটাতে ক্লিক করে, তাহলে গুগল কি করবে, এই যে এই অ্যামাউন্টটা তার থেকে কেটে নেবে, অর্থাৎ 0.1 এই অ্যামাউন্টটা সে আপনার থেকে কেটে নেবে। কেটে নেওয়ার পর এইখান থেকে ওই যে 40 বা 45% সে আপনাকে দিবে। অর্থাৎ বলতে পারেন যে এই কিওয়ার্ডে যদি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করে, বা আপনার যদি হচ্ছে এই কিওয়ার্ডের উপরে আপনার ওয়েবসাইটে আপনি কন্টেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে কেউ যদি হচ্ছে আপনার ওই অ্যাডে ক্লিক করে এই কিওয়ার্ডের উপরে বেস করে, তাহলে দেখা যাবে এই ক্লিকটার জন্য আপনি এখান থেকে প্রায় 20 অথবা 25 সেন্টের মতো অ্যামাউন্ট পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি জি। আবার কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো সিপিসি আপনারা জানেন $2 $3 চলে যায়। যেমন ধরেন এইটার সিপিসি আছে কত, প্রায় $5 কাছাকাছি। তো ধরেন আপনার যদি আমার কন্টেন্ট এটার উপরে থাকে, তাহলে একটা ক্লিকের কারণে আপনি $2 করে পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনার দিনে মাত্র 10টা ক্লিক আসে কিওয়ার্ডের এগেইনস্টে, তাহলে 10টা ক্লিকের জন্য আপনার পার ডে $20 ইনকাম হয়ে যাচ্ছে, মাসে $600। তো ওইটা আবার তখন কাজে লাগে। তো যখন গুগল অ্যাডসেন্সের ক্লাসটা আমি নিব, তখন এই ব্যাপারে আমি আরো ডিটেইলস বলবো না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন আমরা যে 28 যেটা, এইটাকে ধরেন আমরা সিলেক্ট করব, যে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে আমরা একটু এখন রিসার্চ করে দেখব যে অ্যাকচুয়ালি এখানে কি আছে বা না আছে। ওকে, তো আমাদের কাছে যে উপরে রেজাল্ট চলে আসবে, এখানে একটু আমরা ওয়েট করি, যেটা লোড হচ্ছে আমাদের কাছে এখানে পুরো রেজাল্ট চলে আসবে। এখানে অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখতে পাবো। এটা আবার রিসেন্টলি মনে একটা আপডেট হয়েছে, 28 ছিল, এখন আবার এটা 30 হয়ে গেছে। তো যাই হোক, 30 হলে আমরা নিতে পারবো, বাট চেষ্টা করবেন 30-এর পরে না যাওয়ার জন্য। ওকে, যদি নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আমি আপনাদের ওইভাবেই দেখাচ্ছি যে আপনারা যদি নিজেদের ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করতে চান তাহলে কিভাবে করবেন সেটা। দেন এই কাজগুলো জানলে তখন ক্লায়েন্টের ওয়েবসাইটও সেম প্রসেস ফলো করে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। তো যাই হোক, এবার আমরা এখানে দেখি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার ডিফিকাল্টি কত। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিফিকাল্টি হচ্ছে কি 100-এর মধ্যে 30, আর বলতেছি কি এটা হচ্ছে কি লো কম্পিটিশন। লো কম্পিটিশন মানে হচ্ছে কি যে এখানে কম্পিটিশন কম, অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করেন তাহলে আপনি কি করতে পারবেন, অন্য সব কিওয়ার্ডের তুলনায় একটু দ্রুত আপনি কি করতে পারবেন, তাতে আপনি র্যাঙ্ক করতে পারবেন। এরপর আমরা নিচে আসি, নিচে আসলে দেখতে পারবেন এখানে 10টা ইউআরএল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার, এই যে 1 থেকে 10 পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, 10টা ওয়েবসাইট দেখা যাচ্ছে। বেসিক্যালি এই 10টা ওয়েবসাইট কারা আমরা একটু দেখে নিই। তো এটা চেক করার জন্য আপনি কি করবেন, এই যে কিওয়ার্ডটা আছে এটার আপনি কপি করবেন, কপি করার পর একটা ওপেন করবেন, তারপর এখানে সার্চ করবেন।
তারপর মিলাবেন ইনফরমেশন সঠিক কিনা। এই যে প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে কি CLUTH, ওকে, এখানে আমরা একটু মিলাবো। এই যে এটা সেকেন্ড পজিশন আসছে, মানে একটু আপ ডাউন করে, অর্থাৎ ওখানে যেটা এক নম্বরে দেখাচ্ছে এটা এখানে আমরা সেকেন্ড পজিশনে ওই ওয়েবসাইটটাকে পেয়ে গেছি। তারপরে সেকেন্ড পজিশনে কোনটা আছে, এই যে shortlist.com, আমরা দেখি শর্টলিস্ট এখানে আছে কিনা। এই যে দেখেন shortlist.comটা এখানে 7 নাম্বার পজিশনে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার এরপরে কি আছে দেখি, এটা কি বাইস্কোপ নাকি যাই হোক কিছু একটা হবে, এটা আমরা দেখে আছে কিনা এখানে। আচ্ছা, বাইস্কোপটা বর্তমানে এখানে নাই, আপডেট হয়, ও আছে, সরি, যে 5 নম্বরে আছে, এই যে এখানে 5 নম্বরে আছে। এই পর্যায়ে আমরা এখানে আসি, এটার নাম হচ্ছে কি থিমেন ফেস্ট, যাই হোক কিছু একটা হবে। এইটা একটু আমরা খোঁজার চেষ্টা করি এখানে আছে কিনা। এই যে দেখেন এটা আছে এখানে 6 নম্বরে। তারপর একটা আছে হচ্ছে কি গেকি সোশিয়াল, ওকে, এটা আমরা দেখি এখানে আছে কিনা। এই যে এখানে আছে 3 নম্বরে। তার মানে মোটামুটি এখানে শুরুর দিকে যেগুলো আছে সেগুলো আমরা এখানেও দেখতে পাচ্ছি না, জাস্ট একটু হালকা উপর নিচে আছে নাকি, বাট মিলতেছে তো সবগুলো, বুঝতে পারছেন যতটুকু। অর্থাৎ এক কথায় বলতে গেলে এইখানে তো 10টা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, 10টা ওয়েবসাইট হচ্ছে কি, 10টা ওয়েবসাইট হচ্ছে এই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করা ওয়েবসাইট। এখন আপনি যদি চান যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটাও যেন এই কিওয়ার্ডে সার্চ করার পরে এখানে র‍্যাঙ্ক করে, তাহলে আপনার কম্পিটিটর কারা, দুনিয়ার সবাই নাকি এই 10 জন? 10 বছর আগে কপি করেছিলাম। জি জি, তো এই 10 জনই হচ্ছে কি এখন আপনার কম্পিটিটর, মানে হচ্ছে এখন আপনাকে দুনিয়ার বাকি সব ওয়েবসাইটের কথা ভুলে যেতে হবে, আপনার ওয়েবসাইটের কথা ভুলে যেতে হবে। আপনার এখন এই 10 জনকে নিয়ে কি করতে হবে, আপনার এখন এই 10 জনকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে এই 10 জনের দিয়ে এখন আপনাকে কি করা যায়। এখন এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে 10 জনের সাথে কিন্তু আপনাকে ফাইট করতে হবে না, এখান থেকে আপনি ফাইট করবেন যে কোনো একজন বা দুইজনের সাথে, কারণ আপনার তো ওয়েবসাইট একটা, আর আপনি একটা ওয়েবসাইটকে এখানে র্যাঙ্কে আনতে চাচ্ছেন, তার মানে এখান থেকে যে কোনো একজনকে যদি আমরা লাঠি দিয়ে বের করে দিতে পারি তাহলে আমরা আমাদের জায়গা বানিয়ে নিতে পারবো নাকি। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এইখান থেকে কোন 2টা অথবা কোন 3টা ওয়েবসাইট সব থেকে বেশি দুর্বল। তাহলে আপনি কি করবেন, এখান থেকে একটা ফিল্টার করবেন, অর্থাৎ 10টা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে না, ওই 2টা বা ওই 3টা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করবো। তো আমরা একটু খুঁজে বের করবো যে কারা এখানে সব থেকে বেশি দুর্বল। এখন আমরা কিভাবে বুঝবো যেখানে এই 10টার মধ্যে কে বেশি স্ট্রং আছে আর কে বেশি উইক। তো এইটা বোঝার জন্য সবার প্রথমে আমরা যাদের দিকে তাকাবো সেটা হচ্ছে ডোমেইন অথরিটি অথবা ডিএ, আর একটা হচ্ছে পেজ অথরিটি অথবা পিএ। তো ডোমেইন অথরিটি কি আর পেজ অথরিটি কি, এগুলো নিয়ে আপনাদের সাথে সামনে কথা বলবো। আপাতত জাস্ট আপনারা এটা বুঝে রাখেন যে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি হচ্ছে কোন একটা স্কোর, যেটা যেই ওয়েবসাইটের যত বেশি থাকবে সেই ওয়েবসাইটের জন্য তত ভালো, বুঝতে পারছেন আমরা? জি ভাই, ওকে, তো এখানে দেখেন প্রত্যেকটা ডোমেইন অথরিটি দেওয়া আছে 52, 65, 23, 60। তো আমরা দেখবো কম আছে কার। এখানে দেখেন এই যে 11 এটা কম, তারপর এখানে আছে 13, এখানে আছে 16। তার মানে এই যে তিনটা, এই তিনটার কি ডোমেইন অথরিটি সব থেকে কম নাকি। ওকে, এরপর আমরা দেখব যে পেজ অথরিটি কার কার কম আছে। যেমন এখানে আছে একটা 20, এখানে আছে একটা 20, আর 24 আছে দুইটা, একটা এই একটা 24, এইগুলো মোটামুটি কম আছে। বাট এখানে যেটা আছে এইটা আমরা নিব না, এই যে 20 যেটা, এটা আমরা নিব না। 20টা আমরা কেন নিব না, কারণ এটা তো আবার ডোমেইন অথরিটি 23, সো ওইদিকে আবার যাওয়া যাবে না। তারপর আমরা এইটা আবার নিতে পারি 24 হলো, কারণ এটা হচ্ছে যে ডোমেইন অথরিটি, সেটা আবার 11 আছে, অর্থাৎ আমরা মেইন ফোকাসে ডোমেইন অথরিটিটাকে রাখবো। ওকে, তারপর এটা আমরা নিতে পারি 13 আছে, আর এটা আমরা নিতে পারি 16 আছে। তার মানে আমরা কোনটা ফিক্সড করব, 5 নাম্বার, 9 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ 5, 9 আর 10 এই তিনটা ওয়েবসাইট নিয়ে এখন আমরা কাজ করব। কি কি কাজ করব সেগুলো তো আমরা আজকেও কিছু জানতে পারবো, তারপর সামনের ক্লাসগুলো তো আসি, দেন আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ। তো এখন কথা হচ্ছে এখানে যতগুলো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি দেওয়া আছে তারা কি করছে, নিচে আবার সবগুলোর এভারেজ করছে, নিচে কি করছে সবগুলোর তারা এভারেজ করছে। এভারেজ মানে হচ্ছে এই সবগুলোকে তারা যোগ করছে, যোগ করার পর 10 দিয়ে ভাগ করছে, সবগুলোকে যোগ করলে হয় 380, 10 দিয়ে ভাগ করার পর হয়েছে কত, 38। আবার এই সবগুলো যোগ করার পর হয় 300, 10 দিয়ে ভাগ করার পর হয়েছে কত, 30। অর্থাৎ এটা দিয়ে তারা আপনাকে বুঝাতে চাইতেছে যে আপনি যদি আপনার ওয়েবসাইটের যে ডোমেইন অথরিটি অথবা আপনার ওয়েবসাইটের যে পেজ অথরিটি সেটাকে যদি আপনি 38 এবং যথাক্রমে 30 পর্যন্ত করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কাউকে না কাউকে আপনি বিট করে ফেলবেন। যেমন ধরেন আমাদের যদি ডোমেইন অথরিটি 38 হয়ে যায়, তাহলে আমরা এইটাকে বিট করতে পারবো, এটাকে পারবো, তারপর এটাকে পারবো, এটাকে পারবো, এগুলোকে আমরা বিট করতে পারবো। তারপর পেজ অথরিটি যদি 30 হয়ে যায়, তাহলে আমরা এটাকে বিট করতে পারবো, এটাকে পারবো, এটাকে পারবো, এটাকে পারবো, এটাকে পারবো, অর্থাৎ এই ওয়েবসাইটগুলোকে আমরা কি করতে পারবো, এই সেক্টরগুলোতে আমরা বিট করতে পারবো। তো ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি কিভাবে বাড়বে বা বাড়াতে হবে সেগুলো তো আমরা সামনে জানবো। আপাতত এখন একটু আমরা দেখে নিব যে আমরা কিভাবে চেক করব যে আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত বা আমাদের ওয়েবসাইটের পেজ অথরিটি কত। এতটুকু আমরা বুঝতে পারছি।
হাইড করতে চান, আপনি দেখতে হবে না যে আপনার নিজের কত আছে। সাপোজ দেন আপনি এখন একজনের সাথে ইয়ে করতে যাইতেছেন, হাইট মাপতে যাইতেছেন যে কার হাইট বেশি আর কার হাইট কম, তো অবশ্যই আগে তো আপনার নিজেরটা জেনে যেতে হবে যে আমি যেটা কম্পিটিশনে যাচ্ছি, আগে আমি নিজে জেনে যাই যে আমার বর্তমানে হাইটটা কত আছে, তারপর আমি বুঝবো যে কমপ্ল্যান বা হরলিক্সকে আমাকে কতটুকু বাড়াইতে হবে। তো এটা চেক করার জন্য এখন আমরা একটা টুলস ইউজ করবো বা আমরা একটা ওয়েবসাইটে যাব। ওকে, এক সেকেন্ড একটু আমরা ওয়েট করি। আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে জিনিসটা দেখি, তাহলে এখানে ভালো হবে। আচ্ছা ভাই, আমরা কোনোটা কি স্কিল এরকম না? এটা ডিপেন্ড করবে হচ্ছে যে যার কাজ যত বেশি স্কিল হবে সে তো সবসময় থাকবে, এই ফাইট অলওয়েজ চলতেই থাকে, এটা কখনো বন্ধ হবে না। এই যে দেখলেন না, আপডেট কিন্তু হুবহু মিলে না, একদম পুরোপুরি কিন্তু এটা মিলে নাই, কারণ ওরা যেটা করতেছে ওইটা হচ্ছে একরকম, আর এখানে কিন্তু আরেকটু হালকা একটু কিন্তু চেঞ্জ আসছে, তার কারণে এটা হচ্ছে চেঞ্জেবল, সবসময় চেঞ্জ হবে, কেউ একটু উপরে থাকবে কেউ একটু নিচে থাকবে। এই জন্যই এসইওকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ চলমান একটা প্রসেস সবসময় চলতে থাকে, এটা কখনো বন্ধ হয় না বা এটা বন্ধ করা যায় না কখনো। ওকে, আচ্ছা এখানে একটু দেখেন, এই টুলসটার নাম হচ্ছে ওয়েবসাইট এসইও চেকার .com। আপনারা যদি গুগলে সার্চ করেন ওয়েবসাইট এসইও চেকার, এই যেখানে লেখা আছে ওয়েবসাইট এসইও চেকার, এটা লিখে সার্চ করলে আপনারা এই টুলসে চলে আসবেন। এখন ধরেন আমরা একটু এই যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, কোথায় ওটা হারিয়ে ফেলছে না, আবার নিয়ে আসি। ওকে, তো ধরেন আমরা এই ওয়েবসাইটের বর্তমানে ডিএপিএ কত আছে সেগুলো একটু আমরা চেক করবো, যদি এটা বেশি পুরাতন ওয়েবসাইট না, নতুন ওয়েবসাইট। ওকে, তো আমরা ফার্স্টে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা বসাই দিলাম। ওকে, বসানোর পর এবার ধরেন আমরা এখানে লিখবো হচ্ছে ল্যাপটপ, আমরা লিখে দিলাম যেহেতু মেইন কিওয়ার্ডটা ওখানে ল্যাপটপ ফোকাস করতেছে। তারপর হচ্ছে আই অ্যাম নট রোবট, দেন হচ্ছে আমরা এখানে অ্যানালাইজে ক্লিক করব। তো অ্যানালাইজে ক্লিক করার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা রেজাল্ট বা একটা রিপোর্ট আমাদের এখানে চলে আসবে। ওকে, একটু কিছুক্ষণ টাইম দিতে হবে, কারণ ওরা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা স্ক্যান করে আপনার জন্য এখানে ডাটাগুলো এনে দিবে, ইনফরমেশনগুলো এনে দিবে। এসইওর ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, আমি যে ফ্যাক্টরগুলোর কথা বলবো আপনারা ক্লাস শেষে যখন ভিডিও দেখবেন তখন ওইগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? চলে আসছে, তো আমরা একদম নিচের দিকে চলে আসবো, বাকি রিপোর্ট কী কী আসছে সেগুলো আমরা সামনে জানবো। আপাতত আমরা এখানে আসি, যে দেখেন বর্তমানে ডোমেন অথরিটি কত দেখা যাচ্ছে, যে ডিএ বা ডোমেন অথরিটি হচ্ছে 7, আর পিএ অথবা পেজ অথরিটি সেটা আছে কত 26। তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি সাপোজ ধরেন এই ওয়েবসাইটের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের পেজ অথরিটি কত আছে 26, তার মানে আমরা এটাকেও পেজ অথরিটি দিয়ে বিট করে রাখছি, এটাকেও করে রাখছি, এটাকেও করে রাখছি, আর আমাদের ডোমেন অথরিটি কত আছে 7 আছে। তার মানে আমি যদি আমার ডোমেন অথরিটিটা একটু বাড়াতে পারি, 11তে নিয়ে যেতে পারলে আমি তাকে বিট করতে পারবো, 13তে নিয়ে যেতে পারলে আমি তাকে বিট করতে পারবো, 16তে নিয়ে যেতে পারলে আমি তাকে বিট করতে পারবো। কেন পারবো? কারণ তখন তাদের ডোমেন অথরিটি আর আমার ডোমেন অথরিটি সেম থাকবে, কিন্তু পেজ অথরিটিতে আমি তাদের থেকে কি থাকবে, আগায় থাকবো। তাহলে 7 থেকে 11তে নেওয়া কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কিছু না, 13তে নেওয়াটাও খুব বেশি ডিফিকাল্ট না, 16তে নেওয়াটাও খুব বেশি ডিফিকাল্ট না। বাট আমি যদি চাই যে আমি 7 থেকে 65তে নিয়ে যাব, সেটা কি সম্ভব? না, সেটা সম্ভব না। সম্ভব হলেও সেটার জন্য আমার অন্তত 2 বছর টাইম লাগবে, আর তারপর আমি একা করলে পারবো না, আপনাদের এই যে 16 জন আছেন এই 16 জনকে নিয়ে কাজ করতে হবে, তাহলে হয়তো 1 থেকে 2 বছরের ভিতরে পারবো। বুঝতে পারছেন আমরা বিষয়টা? ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে আমরা কিভাবে চেক করবো আর কোথা থেকে চেক করবো যে আমাদের ওয়েবসাইটের বর্তমানে ডোমেন অথরিটি অথবা পেজ অথরিটি এটা অ্যাকচুয়ালি কত আছে। তো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু কমতি আছে বা আমাদের কতটুকু ঘাটতি আছে। এবার এইগুলো কিভাবে বাড়বে সেগুলো আমরা সামনে আপকামিং যে ক্লাস আছে সেখানে আমরা জানতে পারবো। বাট আপাতত আমরা ক্লিয়ার তো এই দুইটা বিষয় সম্পর্কে, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। ওকে, এবার আমরা যেটা এবার আমরা দেখবো হচ্ছে তাদের সম্পর্কে আরো কিছু বিষয়, সেটা হচ্ছে এস্টিমেট ভিজিট। এখানে দেখেন, আচ্ছা এস্টিমেট ভিজিটটা আমরা স্কিপ করি, ওটার দরকার নেই। আমরা এইটা দেখবো যে ওয়ার্ড কাউন্ট, ডাব্লিউসি বা ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট দ্বারা বেসিক্যালি বোঝানো হয় যে এই ওয়েবসাইটের যে পেজটা র্যাঙ্ক করছে, অর্থাৎ এই ওয়েবসাইটের যে আমি শুরুতেই বলছিলাম যে একটা ওয়েবসাইট পুরোটা র্যাঙ্ক করে না বা ওয়েবসাইটের হোম পেজ কখনো র্যাঙ্ক করে না, ওই ওয়েবসাইটের ভিতরে থাকা কি কোনো পেজ বা কোনো পোস্ট র্যাঙ্ক করে। জিনিসটা আমি একটু সহজভাবে দেখাই। সাপোজ দেন আমি এই লিঙ্কটা একটু ওপেন করলাম। ওকে, মাইক্রোফোনগুলো একটু অফ রাখি আমরা। এই যে দেখেন এই লিঙ্কটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার আমরা কি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এইটা নিয়ে এখানে একটা পেজ এখানে র্যাঙ্ক আসছে। বাট এটা কি তাদের হোম পেজ? বলেন, এটা কি যে বাইরের কি এটা হোম পেজ?
হোম পেজ এটা না। হোম পেজ হচ্ছে আপনি যদি এই যে লোগোর উপরে ক্লিক করেন তাহলে যে পেজটা আসবে সেটা হচ্ছে হোম পেজ। এই যে এখন যেটা আসছে এটা হচ্ছে কি তাদের হোম পেজ, এতক্ষণ যেটা ছিল সেটা কি হোম পেজ ছিল না। তার মানে আমরা কি বুঝলাম যে কিওয়ার্ডের মাধ্যমে কখনো হোম পেজটা র্যাঙ্কে আসবে না, র্যাঙ্কে আসবে হচ্ছে ওয়েবসাইটের আন্ডারে থাকা অন্য কোনো একটা কন্টেন্ট। বুঝতে পারছি তো সবাই? ওকে, তো এখানে তারা বলতেছে এই যে 11 যেটা ডোমেন অথরিটি ছিল ওদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা কত ওয়ার্ডের, 831 ওয়ার্ডের। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আপলোড করবেন বা যে কন্টেন্ট আপনি পাবলিশ করবেন সেটা অবশ্যই কি হতে হবে, এটা থেকে 200 বা 300 ওয়ার্ডের বেশি হতে হবে। আপনি যদি ডাবল করতে পারেন তাহলে আরো ভালো, কারণ এখানে দেখেন 2000 ওয়ার্ডের কন্টেন্টও আছে, 1300 ওয়ার্ডের কন্টেন্টও আছে, আবার 3000 ওয়ার্ডের কন্টেন্টও এখানে আছে। বাট সেই ইউজ করছে কত, 831। তো আপনি তার থেকে ডাবল করবেন, আপনি করবেন 1500, মানে 1500 ওয়ার্ডের কন্টেন্ট আপনি লিখবেন, তাহলে আপনি কি করতে পারবেন, এই কন্টেন্টের জায়গা থেকে আপনি তাকে বিট করতে পারবেন। ওকে, এরপর আমরা চলে যাই নিচের দিকে। এর হচ্ছে কত, 114 ওয়ার্ডের কন্টেন্ট, মানে খুবই ছোট কন্টেন্ট। আর লাস্ট আছে কোনটা, এইটা একটু আমি ওপেন করি, তো এখানে দেখা যাচ্ছে 0, যে তার এখানে কোনো কন্টেন্টে কিছু লেখাই নেই। আমরা একটু দেখি অ্যাকচুয়ালি কি আছে। এই যে দেখেন তার বেসিক্যালি এখানে কোনো কন্টেন্ট নেই। দেখেন এগুলো কিন্তু এমনি নর্মাল, এখানে কোনো পোস্ট লেখা হয় না, এগুলো কিছু না, জাস্ট হচ্ছে কিছু সাইটের কিছু জাস্ট কাস্টমাইজেশনের জন্য ইউজ করা হয়েছে। বাট এছাড়া এখানে কিন্তু কোনো রকমের কন্টেন্ট দেওয়া হয় না বা কোনো ধরনের পোস্ট লেখা হয় না। আপনারা তো ওয়ার্ডপ্রেসে ক্লাসে দেখছেন কিভাবে পোস্ট করতে হয়, দেখছেন না সবাই? জি ভাই। আসলে কত টাকা নির্ভর করে করার জন্য? এটা সম্পূর্ণ হচ্ছে কম্পিটিটরের উপর, আপনার কম্পিটিটর যা থাকবে আপনাকে তা করতে হবে। যেমন এই যে এখানে আপনারা দেখতেছেন কারোটা কিন্তু ফিক্স না, কারো 114, কারো 37, তো কারো আবার 3000ও আছে। আপনি যত বেশি ইউজ করতে পারবেন তত ভালো, বাট বেশি করতে গিয়ে যাতে কন্টেন্টের কোয়ালিটি নষ্ট না হয়। আপনাদের যখন আমি কন্টেন্ট রাইটিং দেখাবো তখন বুঝতে পারবেন যে কিভাবে কন্টেন্টের কোয়ালিটি ঠিক রেখে আমরা অনেক বড় বড় কন্টেন্ট দিতে পারি। ওকে ওকে ভাই। তাহলে আমরা কন্টেন্টের বিষয়টাও ক্লিয়ার। তাহলে আপাতত এখানে আমরা কয়টা জিনিস পাইলাম, এখানে আমরা হচ্ছে 3টা জিনিস পাইছি, প্লাস আরেকটা জিনিস সম্পর্কে আমি একটু কথা বলি। এইটা আপনি করতে পারলে হতে পারে আপনি এদেরকেও বিট করে ফেলতে পারেন। এটা যদি আপনি করতে পারেন হতে পারে এই যে উপরে যারা আছে এদেরকেও আপনি বিট করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে ফেসবুক শেয়ার। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যতগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করছে তাদের ওই পোস্ট অথবা ওই পেজটা একবারও কি করা হয় না, ফেসবুকের কোনো জায়গাতে শেয়ার করা হয় না। এখন শেয়ার করা হবে কিভাবে, তাদের এটা তো এখানে ফেসবুকে শেয়ার করার কোনো অপশনই নেই। অর্থাৎ এই পেজটা যে আমি ফেসবুকে কোনো জায়গায় শেয়ার করব সেরকম তো কোনো অপশনই তাদের এখানে নাই। তো আপনি যদি আপনার এটাকে এখানে র্যাঙ্কে আনতে চান তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার ওই যে পোস্ট বা আপনার যে কন্টেন্ট সেটা আপনি অন্তত 50 বার বা 100 থেকে 150 বার বিভিন্ন পরিচিত মানুষদেরকে দিয়ে বলেন, বা আপনার যদি কোনো ফেক প্রোফাইল থাকে বা আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে সেটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে, শুধুমাত্র ফেসবুক না বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনি 50 বা 100 বার আপনি কি করবেন, শেয়ার করে দিবেন। কারণ এই যে শেয়ার, এই শেয়ারের ভ্যালুটা অনেক বেশি হয়। আপনি যদি একটা শেয়ার করেন সেটার ভ্যালুটা কি হয়, অনেক বেশি। আমি একটু অন্যটা কিওয়ার্ড দিয়ে দেখাই ওইখানে কোনো জায়গায় শেয়ার আছে কিনা। যদি কোনো ভিজিটর আসে তাহলে এটা কি প্রবলেম না? অবশ্যই প্রবলেম, থার্ড পার্টি থেকে যদি ভিজিটরস আসে অ্যাডসেন্স চলেও যেতে পারে। ওকে, তো আমরা বুঝতে পারছি তো। তাহলে এখানে কয়টা জিনিস পেলাম, 4টা। ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ফেসবুকে শেয়ার করতে হবে, আর হচ্ছে কি যত বেশি সম্ভব কম্পিটিটর যা করছে আমরা কি করব তার ডাবল আমরা কি করব, আমরা কন্টেন্ট ইউজ করব। তো এই 4টা জিনিস যদি করতে পারি তাহলে কি আমরা এই জায়গাগুলোতে তাদেরকে বিট করে ফেললাম নাকি? জি ভাই। এখন কথা হচ্ছে যে এতটুকু করলেই কি আমাদের ওয়েবসাইটে তাহলে র্যাঙ্কে চলে আসবে নাকি আরো অনেক কাজ আছে? অবশ্যই আছে ভাই, অবশ্যই অনেক কাজ আছে। এগুলো কিছুই না, যা দেখছেন এগুলো কিছুই না। তো কাজগুলো অ্যাকচুয়ালি কি সেটা একটু আমরা এখান থেকে দেখে নিই যে অ্যাকচুয়ালি কি কি কাজ আছে যেগুলো মানুষদেরকে করতে হয়। এখানে খেয়াল করেন, এসইওতে টোটাল হচ্ছে আমাদেরকে 2 ধরনের কাজ করতে হয়, অন পেজ এসইও আর হচ্ছে অফ পেজ এসইও। এখন এই অন পেজ এসইওটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে কি টেকনিক্যাল এসইও। তো আমরা শুরু করব আগামী ক্লাস থেকে, আজকে তো আরও কিছু টপিক আছে, আমরা আগামী ক্লাস থেকে বেসিক্যালি অন পেজের অফ পেজের কাজগুলো আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। তো এই টপিকগুলো হচ্ছে অন পেজ এসইওর ভিতরে পড়বে, যেমন টাইটেল, ডেসক্রিপশন, কন্টেন্ট, পেজ, ইউআরএল, তারপর হচ্ছে হেডিং ট্যাগস, মেটা ট্যাগ, ইমেজ, পারমালিঙ্ক, প্লেসমেন্ট, টাইটেল লেন্থ, কিওয়ার্ড স্টাফিং ইন ডেসক্রিপশন, পেজ লোড টাইম, এগুলো সবই হচ্ছে কি প্রত্যেকটা জিনিস অন পেজের ভিতরে। আর বেসিক্যালি লজিক্যালি আমরা যদি এটাকে 2টা ভাগ করি তাহলে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এই টপিকগুলো হচ্ছে অন পেজ এসইও টপিক, আর এখানে এই নিচের যে বাকি টপিকগুলো আছে এই টপিকগুলো হচ্ছে কি টেকনিক্যাল এসইও টপিক। আর এরপর নিচে যে টপিকগুলো আছে এগুলো সব হচ্ছে কি অফ পেজ এসইও টপিক। অর্থাৎ আপনি যদি কমপ্লিট এসইও শিখতে চান তাহলে এখানে যে যতগুলো টপিক আছে এই সবগুলো টপিক সম্পর্কে কি আমাদেরকে জানতে হবে, আর তারপর আমাদেরকে কাজ শুরু করতে হবে। আর এই সবগুলো কাজ করার আগে আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি আগে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কিওয়ার্ডের ডিফিকাল্টি আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে,
কিওয়ার্ডের ডিফিকাল্টি আপনি খুঁজে বের করবেন, দেন হচ্ছে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে কাজ শুরু করবেন আর কাজ আপনার এখানে যেয়ে শেষ হবে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন দেখেন বর্তমানে আমরা ফ্যাক্টরগুলো একটু মাথায় রাখবো। অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রত্যেকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। বর্তমানে আমরা 4টা ফ্যাক্টর পাইলাম। 4টা ফ্যাক্টর কি কি, যেগুলোর কারণে আমাদের সাইট র্যাঙ্ক করতে পারে। এরকম ফ্যাক্টর আছে এসইওতে 100টার উপরে। মাত্র আমি 4টা ফ্যাক্টরের কথা বলছি। এসইওতে এরকম কি প্রায় 100টার উপরে ফ্যাক্টর আছে যেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে কি জানলাম আমরা, আপাতত হচ্ছে ডোমেন অথরিটি, এটা আমাদেরকে বেশি রাখতে হবে। তারপর হচ্ছে কি পেজ অথরিটি, এটা আমাদেরকে কম্পিটিটর থেকে বেশি রাখতে হবে। দেন হচ্ছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্টটা কত ওয়ার্ডের। আর তারপর হচ্ছে কি ফেসবুক শেয়ার। এই 4টা জিনিস কি আমাদেরকে করতে হবে ইনিশিয়ালি, এটা সম্পর্কে আমরা জানলাম। এখন কোনটা আগে করবেন কোনটা পরে করবেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এই 4টা ফ্যাক্টর আমাদের অবশ্যই ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটু ভালোভাবে আমরা জিনিসটাকে রিসার্চ করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর আমরা এখানে সার্চ করব similarweb.com। এটা কিন্তু আরেকটা টুলস, আমি প্রত্যেকটা টুলসই আপনাদেরকে দেখাবো, অনেকগুলো টুলস দেখানো হবে। ওকে, মাত্র কয়টা দেখাইলাম, 3টা, কিওয়ার্ড রিভেলার, দেন হচ্ছে আপনার ওয়েবসাইট এসইও চেকার, আর এখন দেখাচ্ছি সিমিলার ওয়েব। এই 3টা টুলস, এরকম প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা বিভিন্ন ধরনের টুলস থাকবে, এগুলো মাথায় রাখবেন। তো এইবার ধরেন আমরা এখানে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করব। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে amazon.com এটা লিখে আমি সার্চ করতেছি। ওকে, এখন আমি amazon.com এর সাথে আমি ধরেন কম্পিটিশন করব অন্য একটা ই কমার্স ওয়েবসাইটের, পপুলার কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের আমরা কম্প্যারিজন করব। তো এটা করার জন্য আমরা যে অ্যাড টু কম্পেয়ার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো আসে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইবে, ওয়ালমার্ট, তারপর এটসি, আলি এক্সপ্রেস, কোনটা নিব বলেন? ওকে, তো আমরা AliExpress.com নিলাম কম্প্যারিজন করার জন্য যে এই সব দিক থেকে, ওভারঅল সব দিক থেকে কোন ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি আগায় আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে Amazon.com তার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 12, অর্থাৎ দুনিয়াতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে Amazon.com 12 নম্বর পজিশনে আছে। ওকে, আর AliExpress আছে কত নম্বরে, 77 নম্বর পজিশনে AliExpress আছে বর্তমান সময়ে। ওকে, এরপর আপনি এখানে আরও কিছু ডিটেলস দেখতে পাবেন, সেটা হচ্ছে যে কান্ট্রি অনুযায়ী তাদের র্যাঙ্ক কত, বা ওই কান্ট্রি অনুযায়ী তার র্যাঙ্ক কত। তো আমরা যদি কান্ট্রি ওয়াইজ হিসাব করি, কান্ট্রি হচ্ছে কোনটা, ইউএসএ দেখা যাচ্ছে এখানে। তো ইউনাইটেড স্টেট অনুযায়ী যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে Amazon.com আছে 4 নম্বরে, আর AliExpress যেটা সেটা আছে 180 নম্বরে। আর তারা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আমরা তাদেরকে র্যাঙ্ক করি তাহলে অ্যামাজন, মানে দুইটাতে ই কমার্স ক্যাটাগরি, অ্যামাজন আছে তাহলে নাম্বার 1 পজিশনে, আর AliExpress আছে কি নাম্বার 10 পজিশনে আছে। অর্থাৎ এখান থেকে আমরা মোটামুটি তাদের সম্পর্কে কিছু জিনিস আমরা জানতে পারলাম। এবার আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব, আর নিচের দিকে আসার পরে এইখানে আমরা আরও কয়েকটা ফ্যাক্টর সম্পর্কে জানতে পারবো। তো ফ্যাক্টরের ভিতরে এই ফ্যাক্টরটা বাদ, এই যে উপরে যে ফ্যাক্টরটা আছে, আচ্ছা একটু স্ক্রিন বড় করি না, এই যে উপরে যে ফ্যাক্টরটা আছে যে টোটাল ভিজিট, এটা বাদ, বাট তারপর এটারও একটা ভ্যালু আছে, কিন্তু এটা আসলে এসইও তো এরকম ইম্প্যাক্ট ফেলে না, বা আপনার কম্পিটিটরের জন্য এটা এরকম ইম্প্যাক্ট ফেলবে না। তো এখানে বলতেছে যে অ্যামাজনের টোটাল ভিজিটরের সংখ্যা হচ্ছে 2.4 বিলিয়ন, অর্থাৎ অ্যামাজনে প্রায় 2.4 বিলিয়ন মানুষ কি করছে, ভিজিট করছে। যেখানে AliExpress-এর ভিজিটরের সংখ্যা কত, মাত্র 401 মিলিয়ন। মানে বলতে পারেন যে অ্যামাজনের 5 ভাগের 1 ভাগ বা 6 ভাগের 1 ভাগ বললেও ভুল হবে না। তারপর হচ্ছে লাস্ট মান্থ চেঞ্জ, যে গত মাসে এটা কীরকম চেঞ্জ হয়েছে। তো অ্যামাজনের যে ইয়াটা মানে ভিজিটরটা, সেটা গত মাসের তুলনায় প্রায় 5.26% বাড়ছে। আর AliExpress-এরটা হচ্ছে কত, 2.70% বাড়ছে, অর্থাৎ বাড়ার যে হারটা সেটাও কিন্তু কি অ্যামাজনের বেশি। এবার এই দুইটা জিনিসকে আমরা বাদ দিব, এই যে এই দুইটা জিনিসকে আমরা বাদ দিব, উপরের দুইটা জিনিসকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা নিচের 3টা দেখবো, অ্যাভারেজ ভিজিট ডিউরেশন, পেজ পার ভিজিট, আর হচ্ছে বাউন্স রেট। কারণ এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসে আপনাকেও আগে থাকতে হবে আপনার যে কম্পিটিটর আছে তার তুলনায়। তো আমরা একটু জিনিসগুলো ভালোভাবে বুঝে নিই যে কোনটা ভালো কোনটা খারাপ, আর কেন ভালো কেন খারাপ। অ্যাভারেজ ভিজিট ডিউরেশন বলতে বোঝানো হয় যে কোনো মানুষ যদি এই ওয়েবসাইটটাতে আসে, তাহলে আসার পরে তারা এখানে কীরকম টাইম স্পেন্ড করে, বা কতক্ষণ তারা সময় এখানে কি করে স্পেন্ড করে। তো অ্যামাজনে দেখা যাচ্ছে যে একজন মানুষ যদি অ্যামাজনে আসে তাহলে অ্যাভারেজে সে প্রায় 7 মিনিট ওয়েবসাইটে স্টে করে। যেখানে AliExpress-এ যদি কেউ চায় তাহলে সে অ্যাভারেজে প্রায় 6 মিনিট 2 সেকেন্ড সেখানে স্টে করে। তার মানে দেখা যাচ্ছে কি এখানে অ্যামাজনে যে স্টে করার যে টাইমটা সেটা কি তার এখানে বেশি। তাহলে আমাকে কি করতে হবে, আমার যারা কম্পিটিটর আছে তাদের ওয়েবসাইটে যদি কেউ 3 মিনিট থাকে, তাহলে আমার ওয়েবসাইটে মানুষকে কী করতে হবে, অ্যাটলিস্ট 3 মিনিট 5 সেকেন্ড বা 3 মিনিট 10 সেকেন্ড রাখতে হবে, তাহলে আমি আগে থাকতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে একটা মানুষকে আমার ওয়েবসাইটে অন্য একজনের তুলনায় বেশিক্ষণ ধরে রাখতে পারবো, সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে বেসিক্যালি এই ওয়ার্ড কাউন্ট। সাপোজ মনে করেন একজন মানুষ এই ওয়েবসাইটটাতে ঢুকলো, আর ঢোকার পরে সে পুরো কন্টেন্টটা পড়লো, যেটা হচ্ছে 1300 ওয়ার্ডের কন্টেন্ট।
আর আরেকটা মানুষ মনে করেন এই ওয়েবসাইটে ঢুকলো আর সেও পুরো কন্টেন্টটা পড়লো, যেটা হচ্ছে 2100 ওয়ার্ডের কন্টেন্ট। এখন কোন পোস্টটা পড়ার জন্য বেশি টাইমটাকে স্পেন্ড করতে হবে, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা। নিচেরটা পড়তে বেশি টাইম লাগবে? উপরেরটা লাগবে। উপরেরটা। এক্স্যাক্টলি উপরেরটা লাগবে, কারণ উপরে হচ্ছে 2100 ওয়ার্ড, যেটা পড়তে স্বাভাবিকভাবে বেশি টাইম লাগবে, আর নিচে হচ্ছে 1300 ওয়ার্ড, বলতে পারেন যে অর্ধেক টাইমে হয়ে যাবে। তাহলে আপনার যারা কম্পিটিটর, সেই কম্পিটিটরদের তুলনায় আপনি যদি কন্টেন্টটাকে ডাবল করে দেন, তাহলে কি হচ্ছে যে আপনি তার ওয়েবসাইটে মানুষ যতক্ষণ স্টে করে, আপনি আপনার ওয়েবসাইটে মানুষদেরকে কি করতে পারবেন, একটু বেশি সময় আটকে রাখতে পারবেন। বুঝতে পারছি আমরা বিষয়টা, যে কিভাবে এটা বাড়ানো যায়। এটার জন্য আবার আপনাকে কি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে। সাপোজ দেন আপনি অনেক বড় করে দিয়েছেন, কিন্তু ওই কন্টেন্টের কোয়ালিটি ভালো না, তখন আবার মানুষ কি করবে, মানুষ কিন্তু ওখানে বেশিক্ষণ থাকবে না, তারা দেখা যাবে কেটে বের হয়ে চলে আসবে। সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেজেস পার ভিজিট, অর্থাৎ একটা ওয়েবসাইটে মানুষ যাওয়ার পরে সে কতগুলো পেজ ভিজিট করে। অর্থাৎ সাপোজ ধরেন কেউ একটা ওয়েবসাইটে ঢুকলো, ধরেন আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর আমি একবার এখানে ক্লিক করতেছি, তারপর হচ্ছে ধরেন আমি আবার আরেকটা পেজে গেলাম, বা আমি ধরেন একবার এখানে ক্লিক করতেছি, অর্থাৎ আমি একা মানুষই অনেকগুলো ক্লিক করতেছি বা আমি অনেকগুলো পেজ ভিজিট করতেছি। তো এই জিনিসটা কি মূলত বলা হয় পেজ পার ভিজিট অ্যাভারেজ। তো এইটা অ্যামাজনের দেখা যাচ্ছে প্রায় 8.82 বা আমরা 9 বলতে পারি অলমোস্ট, যে একজন মানুষ যদি অ্যামাজনে আসে তাহলে সে অ্যামাজনের প্রায় 9টা পেজ ভিজিট করে। বাট যারা আলি এক্সপ্রেসে যায় তারা কি করে, তারা হচ্ছে মাত্র 5টা বা 6টা পেজ তারা কি করে অ্যাভারেজে ভিজিট করে। এখন আপনি এইটার সংখ্যা কীভাবে বাড়াতে পারেন, এটার সংখ্যা বাড়ানোর উপায় হচ্ছে কি যে আপনার ওয়েবসাইটটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করা, একটু ভালোভাবে কাস্টমাইজ করা, আর আপনার প্রত্যেকটা পোস্টেরই কন্টেন্টের কোয়ালিটি ভালো হওয়া। সাপোজ দেন মানুষ যেটা পড়তেছে শুধু যে সেটাই ভালো হতে হবে এমন কোনো কথা নেই, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্টই ভালো হতে হবে, প্রত্যেকটা যে পেজ থাকবে সেই প্রত্যেকটা পেজ আপনার ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, ডিজাইন করতে হবে। আর সেটার জন্য আপনি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর ইউজ করতে পারেন, বা এলিমেন্টর ছাড়া আরও অনেক থিম বিল্ডার আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এই যে কাজটা, এই কাজটা কি আপনি ওয়ার্ডপ্রেস না জানলে কখনো করতে পারবেন? না ভাই। তারপরে যে ধরেন পোস্ট করতে হবে ভিজিট ডিউরেশনটা বাড়ানোর জন্য, বা কন্টেন্ট আপলোড করতে হবে। এখন এখানে আপনি কি করতে পারেন, আপনি ধরেন টেক্সট কন্টেন্ট তো থাকবেই, পাশাপাশি ধরেন আপনি মাঝখানে একটা ভিডিও ঢুকাই দিলেন 10 মিনিট, আর ভিডিওটা ধরেন খুব ভালো, তাহলে কিন্তু সে এখন 10 মিনিট বসে বসে সেই ভিডিওটাও দেখবে। তাহলে কন্টেন্ট যতক্ষণ পড়লো সেটা তো পড়ছি, পাশাপাশি কিন্তু সে যে ভিডিও দেখতেছে এটার জন্য কিন্তু আপনার টাইমটা বাড়তেছে। এখন আপনি যদি না জানেন যে ওয়ার্ডপ্রেসে একটা পোস্টের ভিতর বা একটা পেজের ভিতরে নর্মাল ওয়ার্ডপ্রেস থিম বিল্ডার দিয়ে একটা ভিডিও কীভাবে অ্যাড করতে হয়, সেটা ইউটিউব থেকে হোক বা আপলোড করে হোক, অথবা ধরেন এলিমেন্টরে কীভাবে একটা ভিডিও নিয়ে আসতে হয় সেটা ইউটিউব থেকে হোক বা আপলোড করে হোক, এটা যদি আপনি না জানেন তাহলে কি করতে পারবেন? কখনোই কি করা পসিবল না ভাই। ওকে, তো এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেস জিনিসটা কিন্তু জানতে হয়। ওকে, এবার আমরা আসি হচ্ছে বাউন্স রেট। এই যে আমি একটু আগে বললাম যে মানুষ ধরেন একবার এখানে ক্লিক করতেছে, একবার এখানে ক্লিক করতেছে, অর্থাৎ সে একবার এক একটা পেজ ভিজিট করতেছে। তো সে ভিজিট যত করবে তত আমাদের জন্য ভালো, এটা নিয়ে খারাপ কিছু না, আমাদের এভারেজ পেজ পার ভিজিট তত বাড়বে। কিন্তু তাকে অবশ্যই এই পেজগুলোতে অ্যাটলিস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15-20 সেকেন্ডের মতো কি করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট যদি না করে তারা যদি দেখা যায় 2-3 সেকেন্ডের ভিতরে একবার এখানে ক্লিক করতেছে, একবার এখানে, মানে তারা স্থির হচ্ছে না, বারবার জাম্প করে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে। তো এই কাজটা যখন করা হয় তখন গুগল মনে করে যে এই পেজের কোনো জায়গাতে ভালো কোনো কন্টেন্ট নাই। সাপোজ ধরেন আপনি একটা মার্কেটে গেলেন কিছু একটা কেনাকাটা করার জন্য, এখন আপনি এক একটা দোকানে ঢুকতেছেন না সাথে সাথে বেরোচ্ছেন, এক একটা দোকানে ঢুকতেছেন না সাথে সাথে বেরোচ্ছেন, তার মানে কি ওই দোকানগুলোতে কোনো ভালো প্রোডাক্ট নেই, এটাই তো বোঝা যাচ্ছে নাকি? জি ভাই। তো এই সেম জিনিসটা কি হয় আপনার ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে হয়, যে যখন মানুষ কি করে একবার এক এক পেজে ঢুকে আর কেটে দিয়ে বের হয়ে যায়, অথবা ওয়েবসাইটে ঢুকে আর বের হয়ে যায়, তার মানে এই ওয়েবসাইটের যে কন্টেন্ট সেই কন্টেন্টের কোয়ালিটি ভালো না। আর এই যে বারবার সুইচ করা এক পেজ থেকে আরেক পেজে খুব দ্রুত, এই জিনিসটা কি মূলত এই এসইওর ভাষায় এখানে বলা হচ্ছে বাউন্স রেট। কি বলা হয়? বাউন্স রেট বলা হয়। তো এই বাউন্স রেটটা একটা ওয়েবসাইটের জন্য যত কম থাকবে তত ভালো। যেমন অ্যামাজনে আছে কত 35, আর আলি এক্সপ্রেসের আছে কত 39। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে আলি এক্সপ্রেস পিছানো আর অ্যামাজন কি আগানো আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি তো ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করে। জি ভাইয়া। তাহলে আমাদের কি করতে হবে, পেজ পার ভিজিট বাড়াতে হবে। ওকে, এগুলো আমরা সামনে যখন কন্টেন্ট আপলোড করবো তখন আমরা বুঝবো। আগে আমরা জেনে নিই যে কী কী কাজ করতে হবে, তারপরে এই কাজগুলো কীভাবে করবো সেগুলো আমি আপাতত মুখে বলতেছি, তারপর তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এগুলো কীভাবে বাড়বে বা বাড়াতে হবে। ওকে, এরপর হচ্ছে কি বাউন্স রেট। তাহলে এবার আমরা টোটাল কয়টা পাইলাম? আগের ছিল হচ্ছে আমাদের কাছে 3টা ফ্যাক্টর, আর এখন আমরা পাইলাম, আর সরি আগে ছিল 4টা, এখন পেলাম আমরা আরও 3টা। তাহলে আমাদের কয়টা? মোটামুটি 7টা ফ্যাক্টর আজকে জানা হয়ে গেল নাকি? ওকে,
তো আমি আপনাদেরকে বলছি টোটাল 100টার মতো ফ্যাক্টর আছে এসইওর ক্ষেত্রে যেগুলো আমাদেরকে জানতে হবে। সেই 100টার মধ্যে এখানে হচ্ছে কি হয়তো আরও কম হইতে পারে বা বেশি হইতে পারে, সবটা আমি গুনি নেই, যাই হোক। তো এখানে আমি জাস্ট আজকে আপনাদেরকে 7টা ফ্যাক্টরের কথা বললাম, যেগুলো আমাদেরকে মাথায় রেখে কী করতে হবে, আমাদেরকে মাথায় রেখে এই এসইওর কাজগুলো করতে হবে। দেন সামনে প্রত্যেকটা ক্লাসে আরও ফ্যাক্টর আসবে, দেন আরও কাজ আসবে, সেগুলো আমরা সবই প্র্যাকটিক্যালি দেখব। তো আপাতত আমরা তাহলে কী কী জানলাম, যে আমরা কিওয়ার্ডের কী কী দেখে সিলেক্ট করব। কিওয়ার্ড আমরা দেখবো হচ্ছে কম্পিটিশন কম কিনা, আর হচ্ছে সার্চ ভলিউম আছে কিনা, সেগুলো দেখে হচ্ছে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। আর তারপর এখান থেকে আমরা দেখবো যে কম্পিটিটর যারা আছে এর মধ্যে কোন 2-3 জন সব থেকে বেশি দুর্বল, তাদেরকে আমরা টার্গেট করবো। আর আমরা দেখবো যে তাদের ডোমেন অথরিটি কত, তাদের পেজ অথরিটি কত, তারপর হচ্ছে তারা কন্টেন্টগুলো কত ওয়ার্ডের দিছে, তাদের ফেসবুকে শেয়ার হয়েছে কয়টা, এবং এছাড়াও ইন্টারনাল আরও অনেক কিছু চেক করার আছে, যেগুলো আমরা আপকামিং ক্লাসে জানতে পারবো যে সে আর কী কী কাজ করছে, যেই কাজগুলো তার থেকে ভালোভাবে আমাকে করতে হবে। বেসিক্যালি এসইওর মূল মন্ত্রই এইটা, যে আপনি যদি র্যাঙ্ক করতে চান তাহলে অলরেডি যারা র্যাঙ্কে আছে তাদের মধ্যে দুর্বল কে আছে তাকে আপনি খুঁজে বের করবেন। দেন ওই দুর্বল ব্যক্তি তার ওয়েবসাইটে যে কাজগুলো করছে আপনিও ঠিক সেম কাজগুলোই করবেন, বা তার থেকে ভালোভাবে করবেন, তার থেকে বেটার ওয়েতে করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটাকে গুগল ওই জায়গাতে নিয়ে যাবে। বুঝতে পারছি আমরা বিষয়টা, কনসেপ্ট ক্লিয়ার সবাই? তো এই পর্যন্ত কারো কোনো ডাউট? আচ্ছা ধরুন আজকে আমি নিউ পোস্ট পাবলিশ করলাম, ঠিক আছে, তো ওই পোস্টটা কি সাথে সাথে রান করা সম্ভব? না, কখনোই সম্ভব না। একমাত্র ব্ল্যাক হ্যাট এসইও ছাড়া কখনোই ওই পোস্টটাকে সাথে সাথে র্যাঙ্ক করা সম্ভব না। এটা এই কারণে বললাম, দেখা যায় যে অনেক সময় কোনো নিউজ রিলেটেড কিছু জানতে চাইলে তখন দেখা যায় যে প্রথম আলো টিভি ওগুলো আগে শো করে, এগুলো শো করে, এই জন্য বললাম। এটা আমি ক্লিয়ার করে দিই। এটা শো করবে এই কারণে, কারণ তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হচ্ছে অলরেডি বিভিন্ন কিওয়ার্ডের র্যাঙ্কে আছে, ঠিক আছে। তো যার ফলে কি হচ্ছে যে ওদের যে ধরেন যে আপনার যে ওয়েবসাইটের যে হেডিংগুলো আছে বা যে টাইটেলগুলো আছে সেগুলো বিভিন্ন কিওয়ার্ডের সাথে অলরেডি ম্যাচ করে আছে। প্লাস হচ্ছে ওইগুলো যখন বারবার কন্টিনিউয়াসলি সার্চ করা হয় তখন অটোমেটিকভাবে ওগুলো র্যাঙ্কে চলে আসে। কিন্তু আপনি একটা নতুন একটা ধরেন একটা ভাইরাল টপিক কী হোক, সেই ভাইরাল টপিকটা আপনি একটা নতুন একটা ওয়েবসাইটে আপনি কন্টেন্ট লিখে পাবলিশ করেন, সেটা কিন্তু সার্চ করলে র্যাঙ্কে আসবে না, আসবে ওইগুলোই যেগুলো র্যাঙ্কে আসা দরকার। ওকে, যেমন প্রথম আলো যদি এখন একটা কোনো একটা টপিকের উপর যদি এখন একটা কন্টেন্ট পাবলিশ করে বা একটা যদি কোনো কিছু তারা নিউজ পাবলিশ করে, সেটা আপনি গুগলে বাংলাদেশ থেকে সার্চ করলে আপনি শুরুর দিকেই পেয়ে যাবেন। বাট সেম কাজটা যদি আপনি আপনার একটা ওয়েবসাইটে করেন সেটা আসবে না, তার কারণ প্রথম আলোর ওয়েবসাইটের বর্তমানে যে অবস্থান, সেই অবস্থানে তো আপনার এই ওয়েবসাইট নাই। বুঝতে পারছি আমরা? জি ভাই, এটাই আর কি। তো এই ছিল হচ্ছে আপাতত আজকের কাজ। দেন আমরা বাকি ডিটেলসগুলো আরও জানতে পারবো। আর এসইও কিন্তু খুব ইন্টারেস্টিং কাজ আর অনেক মজার কাজ। আর এসইও সবচেয়ে ভালো গুণ হচ্ছে যে এসইও করলে আপনার অনেকগুলো আর্নিংয়ের সেক্টর আপনার খুলে যাবে, সেটা আপনারা কয়েকদিন পরেই বুঝতে পারবেন। শুধুমাত্র এসইও জানলে আর্নিংয়ের অনেক প্যাসিভ আর্নিংয়ের অনেক সোর্স খুলে যাবে। পাশাপাশি হচ্ছে আপনারা যে গিগ নিয়ে চিন্তা করেন যে গিগ র্যাঙ্কে আসতেছেন, আপনার এই এসইওর যদি আপনি ভিতরে ইয়াটা আর কি কনসেপ্টটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার গিগও র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। কারণ যে কোনো সার্চ ইঞ্জিনের এসইও সেমভাবে কাজ করে। এই এসইওর কনসেপ্ট বুঝতে পারলে আপনি ইউটিউবের ভিডিও র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। সো এখানে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, টুলসগুলো জানতে হবে, কী কী কাজ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। তাহলে দুনিয়ার যে কোনো সার্চ ইঞ্জিন আপনি যে কোনো কিছু র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা থার্ড পার্টি ইউজ করে যদি আমি ভিডিওটা বানাই তাহলে গুগল যখন ধরতে না পারে এরকম কোনো ওয়ে আছে কি? বেসিক্যালি আছে, আমি আপনাকে বলি, আপনারা হয়তো দেখছেন যে এই সাইটে, এটাও বেসিক্যালি আমারই সাইটে, যেখানে আমার নামও দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে। তো এটা কি আপনার সাইট? হ্যাঁ, এটা আমার সাইটে, যেখানে নাম দেখতে অ্যাডসেন্স আছে না? জি। তো এটা বেসিক্যালি আমি এই ঈদের সময় আমি নিজে একবার ট্রাই করছিলাম, ঠিক আছে। তো ওইখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনি যখন নেবেন কিছু প্রসেস আছে, এটা ফলো করে নেওয়া যায়, কিন্তু যখন দেখা যায় মাস শেষ হয়ে যায় তখন ওরা কী করে, একটা মোটামুটি একটা বড় অ্যামাউন্ট ওরা আবার কেটে রেখে দেয়, অর্থাৎ ওদের কাছে মনে হয় যে এগুলো ফেক। তো এটার কয়েকটা প্রসেস আছে, আমি এখন এটা নিয়ে একটু কাজ করতেছি কিছুদিন। তো এটা যদি হয়ে যায় তাহলে আর কি মোটামুটি ওইভাবে নেওয়া যাবে, হয়তো কিছু ইনভেস্ট যাবে, বাট 4-5 গুণ আর কি রিটার্ন আনা পসিবল, ওইভাবে হয়তো কাজ করা যাবে। কিন্তু এছাড়া যদি বুঝতে পারে তাহলে এটা ডিরেক্ট সাথে সাথে সাসপেন্ড করে দিবে, অথবা হয়তো 1-2 মাসের জন্য সাসপেন্ড করবে, তারপর আবার ঠিক রাখবে। তো এই জন্য আমি আপাতত আর কিছু করতেছি না, এরকম ফেলে রাখছি, এখন আপাতত কিছুই করতেছি না। সামনে আর কি যদি দেখি ওইটা এক্সপেরিমেন্ট কাজ করে তাহলে আবার এটা নিয়ে আগাবো। আপাতত এরকম আশা থাকুক, এই আর কি। ওকে, আপনাকে ইনবক্স করব না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো, বাকি আমার একটু কথা ছিল। বলো।